অগ্নিগর্ভ নেপাল, তীব্র বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মার পদত্যাগ। ১৯ জন নিহতের জেরে প্রেসিডেন্ট ও সরকার প্রধান সহ মন্ত্রীদের বাসভবনে অগ্নিসংযোগ। সামাজিক মাধ্যম নিষিদ্ধের ঘোষণায় নেপালে ক্ষোভ ছড়ায় তরুণদের মাঝে। সরকারের দুর্নীতি ও স্বৈরাচারী মনোভাবের জেরে যা রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে। ২০২৫ সালের প্রথম ৬ মাসে ইউরোপে অ্যাসাইলামের আবেদন ১৭,০০০-এর বেশি বাংলাদেশির। আগের বছরের একই সময়ের তুলনায় ৬,০০০ কম আশ্রয় চাইলেও শীর্ষ ৫-এ বাংলাদেশ। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। ব্যাপক বিক্ষোভে দুদিনের মাথায় পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। মঙ্গলবার কারফিউ উপেক্ষা করে বিক্ষোভে নামে হাজার হাজার মানুষ। প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট ও মন্ত্রীদের বাসভবনে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এ সময় মন্ত্রিসভার সদস্যদের হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে সেনাবাহিনী। বাতিল করা হয় বিমানবন্দরের সব ফ্লাইট। সোমবার সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের জেরে শুরু হয় বিক্ষোভ। নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১৯ জন নিহত হওয়ার ঘটনায় তার রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। বিক্ষুব্ধ মানুষের ঢল। এত মানুষকে ঠেকানোর সাধ্য ছিল না নিরাপত্তা বাহিনীরও। ফলাফল, আগুনে পুড়িয়ে দেয়া হয় নেপালের প্রধানমন্ত্রীর ভক্তপুরের বাসভবন। এদিন নেপালের তরুণদের ক্ষোভের আগুনে পুড়েছে প্রেসিডেন্ট, বিভিন্ন মন্ত্রীসহ অনেক রাজনৈতিক নেতার বাড়িও। যদিও সকল নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যদের আগেই নিরাপদে সরিয়ে নেয় দেশটির সেনাবাহিনী। অস্থিতিশীল পরিস্থিতিতে বন্ধ করে দেয়া হয়েছে বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট। সোমবার পুলিশের গুলিতে ১৯ বিক্ষোভকারী নিহতের জেরে আরও উত্তপ্ত হয়ে ওঠে দেশটির পরিস্থিতি, যার জেরে মঙ্গলবারও কারফিউ উপেক্ষা করে আন্দোলনে নামে জনতা। নিরাপত্তা বাহিনীর নির্বিচার গুলির জেরে দেশ ও দেশের বাইরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন প্রধানমন্ত্রী কেপি শর্মা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পদত্যাগ করতেই বাধ্য হলেন তিনি। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের পদত্যাগের পর দায়িত্ব ছাড়েন একের পর এক মন্ত্রী। ছাত্রদের সাথে একাত্মতা প্রকাশ করে পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন কৃষি ও পশুপালন বিষয়ক মন্ত্রী রামনাথ অধিকারী। সরে দাঁড়ান যুব ও ক্রীড়ামন্ত্রী তেজুলাল চৌধুরী এবং পানি সম্পদ মন্ত্রী প্রদীপ যাদবও। গেল ৪ সেপ্টেম্বর ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, রেডিট ও লিঙ্কডইন সহ ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের ঘোষণা দেয় নেপাল সরকার। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে নির্ধারিত সময়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে নিবন্ধন না করার অভিযোগ তোলা হয়। সরকারের এই সিদ্ধান্তের জেরে ক্ষতিগ্রস্ত হয় নেপালের প্রায় ১,৩৫,০০,০০০ ফেসবুক ও ৩৬ লাখ ইনস্টাগ্রাম ব্যবহারকারী, যাদের বেশিরভাগই কিশোর ও তরুণ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এর আগে ছাত্র জনতা তীব্র বিক্ষোভের মুখে ফেসবুক, ইনস্টাগ্রাম সহ সকল সোশ্যাল মিডিয়া থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় নেপাল সরকার। এরপরও ক্ষোভ কমেনি আন্দোলনরত ছাত্র জনতার। জেনজিদের ডাকে শুরু হওয়া আন্দোলন রূপ নেয় সরকার বিরোধী বিক্ষোভে। কারফিউ উপেক্ষা করে সড়কে নামে শত শত বিক্ষোভকারী। আন্দোলনে ১৯ জনের প্রাণহানি ও ৪ শতাধিক মানুষ আহত হওয়ায় ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের মন্ত্রী ও বেশ কয়েকজন আইন প্রণেতাদের বাসভবনে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা। স্থগিত হয়ে যায় কাঠমান্ডুর সবগুলো ফ্লাইট। একে একে পদত্যাগ করেন মন্ত্রিসভার বহু প্রধানমন্ত্রী ও আইন প্রণেতা। গেল সপ্তাহে নেপাল সরকার ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সহ ২৬টি সামাজিক মাধ্যম বন্ধের ঘোষণা দিলে বিক্ষোভে নামে দেশটির তরুণ প্রজন্ম। তাদের অভিযোগ, এই সিদ্ধান্ত শুধু বাক স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, বরং অনেকের পড়াশোনা ও জীবিকার পথকেও বিপর্যস্ত করে দিয়েছে। শুরুতে এই সিদ্ধান্তের প্রতিবাদে মাঠে নামলেও তা এক পর্যায়ে রূপ নেয় বড় রাজনৈতিক আন্দোলনে। সরকারের দুর্নীতি, জবাবদিহির অভাব ও স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে সরব হয়ে ওঠে বিক্ষোভকারীরা। বেশ কিছুদিন ধরে ছাত্র জনতার বিক্ষোভে উত্তাল নেপালের রাজপথ, যা এক পর্যায়ে রূপ নেয় সহিংসতায়। জেনজি প্রোটেস্ট আখ্যা পাওয়া এই বিক্ষোভে অংশ নেয়া বেশিরভাগই কিশোর ও তরুণ, যাদের অনেকের বয়স ২০ বছরেরও নিচে। স্বাভাবিকভাবেই জনমনে প্রশ্ন জাগছে, কোন দাবিতে রাস্তায় নেমেছে নেপালের এই তরুণ প্রজন্ম?
গেল 4 সেপ্টেম্বর ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, রেডিট ও লিঙ্কডইন সহ 26টি সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের ঘোষণা দেয় নেপাল সরকার। কারণ হিসেবে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে নিবন্ধন করেনি এসব কোম্পানি। এই পদক্ষেপে বাধার মুখে পড়ে নেপালের প্রায় 1,35 লাখ ফেসবুক এবং 36 লাখ ইনস্টাগ্রাম ব্যবহারকারী। আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন দেশটির তরুণরা। অনেক শিক্ষার্থী, উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ী তাদের কাজ ও জীবিকার জন্য নির্ভরশীল এসব প্ল্যাটফর্মের ওপর। হঠাৎ নিষেধাজ্ঞা বন্ধ করে দেয় তাদের যোগাযোগ, শিক্ষা ও আয়ের পথ। শুরুতে এ নিয়ে ক্ষোভ ছড়ালেও একসময় তা রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে। বিক্ষোভকারীরা জানান, কেবল সামাজিক মাধ্যম বন্ধ হওয়া নিয়েই তারা ক্ষুব্ধ নন, বরং নেপালে দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সরকারের জবাবদিহিতার অভাব এবং স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে মাঠে নেমেছেন তারা। এটি নেপালের নতুন প্রজন্মের আন্দোলন। দেশে এক ধরনের নতুন দাসপ্রথা চালু করা হয়েছে। নেপালের তরুণ সমাজকে বিক্রি করে দেওয়া হচ্ছে, আর উচ্চপদস্থ কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহারে জড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীদের দাবি, তাদের বাকস্বাধীনতা হরণ করছে সরকার। অন্যদিকে প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান করে তারা। তবে ভুয়া খবর, ঘৃণাত্মক বক্তব্য, প্রতারণা ও মানি লন্ডারিং নিয়ন্ত্রণে আনতে সামাজিক মাধ্যমকে নিয়মের মধ্যে আনা জরুরি। এর আগে টিকটক ও টেলিগ্রামের মতো অ্যাপও একই কারণে সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। বিরোধী দল সিএইচপির বিক্ষোভ ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে তুরস্কে। দলটির আঞ্চলিক প্রধান বাছাইয়ে আদালতের হস্তক্ষেপের তীব্র বিরোধিতা করেছে দলীয় সমর্থকরা। নিষেধাজ্ঞা উপেক্ষা করে সোমবার ইস্তাম্বুলের রাজপথে নেমেছে শত শত মানুষ। পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে শহরটি। বিশৃঙ্খলা তৈরিকারীদের কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। সোমবার ইস্তাম্বুলে সিএইচপির প্রধান কার্যালয় ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। পুলিশের প্রবেশ ঠেকাতে মূল ফটকে চেয়ার টেবিল জড়ো করে রাখে দলীয় কর্মী সমর্থকরা। আদালতের নির্দেশে দলটির আঞ্চলিক প্রধান পরিবর্তনকে ঘিরে উত্তেজনার শুরু। ওজুর ইজমিরের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে গার্সেল তেকিনকে ইস্তাম্বুলের সিএইচপির নতুন প্রধান হিসেবে নিয়োগের নির্দেশ দেওয়া হয়। অথচ দলটি থেকে তেকিনকে বহিষ্কার করা হয়েছিল বহু আগেই। এরদোগান প্রশাসনের প্রভাবে আদালতের এমন সিদ্ধান্ত বলে দাবি বিরোধী কর্মীদের। সোমবার ছিল তেকিনের দায়িত্ব গ্রহণের দিন। ব্যাপক হাতাহাতি সংঘাতের পর সিএইচপি সমর্থকদের হটিয়ে পুলিশের সহায়তায় কার্যালয়ে প্রবেশ করেন তিনি। ক্ষোভে ফেটে পড়ে তেকিনের বিরোধীরা। বিক্ষোভ সমাবেশে জারি করা সাময়িক নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজপথে জড়ো হয় শত শত সিএইচপি সমর্থক। তাদের ঠেকাতে কঠোর অবস্থানে যায় পুলিশ। বিক্ষোভকারীদের দমনে লাঠিচার্জ ও পিপার স্প্রে ছোড়ে নিরাপত্তা বাহিনী। ব্যাপক সংঘাত হয় দুপক্ষের মধ্যে। আটক করা হয় অনেককে। রাজপথে অরাজকতা মেনে নেওয়া হবে না, বিরোধীদের প্রতি এমন সতর্কবার্তা উচ্চারণ করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। আদালতের সিদ্ধান্তের সমালোচনা এক বিষয়, আর তা মেনে না নেয়া আরেক জিনিস। আইন মেনে আদালতে আবেদন করতে পারেন, তবে আদালতের নির্দেশ মানি না একথা বলা আইনের প্রতি অবমাননা। এমন আচরণ কল্পনা করাও যায় না। জাতির শান্তি নষ্টে রাজপথকে ব্যবহার সমর্থন দেয়া যায় না। বিরোধী দলের বিক্ষোভের জেরে সোমবার দেশ জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইন্টারনেটের গতি কমিয়ে দেয়া হয়। এক্স, ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রামে প্রবেশে সমস্যার মুখোমুখি হয় ব্যবহারকারীরা। গত মার্চে আটক হন এরদোগানের প্রধান প্রতিদ্বন্দ্বী ইস্তাম্বুলের মেয়র, সিএইচপির প্রধান এক্রেম ইমামোগলু। বিরোধীদের অভিযোগ, নির্বাচনে তাদের ঠেকাতেই স্বৈরাচারী আচরণ করছে সরকার। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। চলতি বছরের প্রথম 6 মাসে ইউরোপে আশ্রয়প্রার্থীর তালিকায় শীর্ষ 5-এ রয়েছে বাংলাদেশ। গত জুন পর্যন্ত বিভিন্ন দেশে 17,000-এর বেশি বাংলাদেশে আশ্রয়ের আবেদন করেছে, অর্থাৎ গড়ে প্রতিদিন 95 জন। বাংলাদেশিদের পছন্দের শীর্ষে আছে ইতালি। বিপুল সংখ্যক আবেদন জমা পড়লেও মাত্র 4% বাংলাদেশিদের ক্ষেত্রে তা গৃহীত হয়েছে। সোমবার প্রকাশিত ইউরোপিয়ান ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলামের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।
যুদ্ধ বিগ্রহ কিংবা নির্যাতন নিপীড়ন থেকে বাঁচতে সংঘাত কবলিতদের মানবিক কারণে রাজনৈতিক আশ্রয় বা অ্যাসাইলাম দিয়ে থাকে বিভিন্ন দেশ। দৃশ্যমান সহিংসতা না থাকলেও উন্নত জীবনের আশায় অনেক দেশের নাগরিকই ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয়ের আবেদন করে থাকে। প্রতি বছরের মতো এবারও ইউরোপীয় ইউনিয়ন এবং নরওয়ে ও সুইজারল্যান্ডে আশ্রয় প্রার্থীদের পরিসংখ্যান তুলে ধরে অর্ধবার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে ইউরোপিয়ান ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলাম। চলতি বছর জুন পর্যন্ত ইউরোপের এসব দেশে আশ্রয়ের আবেদন করেছে 3,99,000 মানুষ, যা গত বছরের একই সময়ের তুলনায় 23% কম। আবেদনকারীদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে ফ্রান্স। জানুয়ারি থেকে জুন এই 6 মাসে সবচেয়ে বেশি 77,000-এর ওপর আবেদন জমা পড়েছে দেশটিতে। নিয়মিতই শীর্ষে থাকা জার্মানি এবার নেমে গেছে 3 নম্বরে, আর তালিকার 2 নম্বরে উঠে এসেছে স্পেন। রাজনৈতিক পট পরিবর্তনের পরের বছর প্রথম 6 মাসে ইউরোপে আশ্রয়ের আবেদন করেছেন 17,187 বাংলাদেশি। আগের বছর একই সময়ে ছিল যা 23,000-এর বেশি। 2023 সালেও 20,000-এর বেশি বাংলাদেশি অ্যাসাইলাম চেয়েছিল। 76% বাংলাদেশি আশ্রয় চেয়েছে ইতালিতে। বাকি আবেদনের মধ্যে 13% ফ্রান্স ও 7% জমা পড়েছে গ্রিসে। এবার অবশ্য তালিকার চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশিরা। শীর্ষে থাকে ভেনেজুয়েলা থেকে ইউরোপে আশ্রয়ের আবেদন করেছে 48,000-এর বেশি মানুষ। তালিকার 2 নম্বরে রয়েছে অর্থনৈতিক সংকটে জর্জরিত আফগানিস্তান। আসাদ সরকারের পতনের পর নজিরবিহীন গতিতে সিরিয়ান আশ্রয় প্রার্থীর সংখ্যা কমেছে। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় পর তারা শীর্ষস্থান থেকে নেমে 3 নম্বরে অবস্থান করছে। তালিকায় বাংলাদেশের পর 5ম স্থানে রয়েছে তুরস্ক। এর পরের অবস্থানে ইউক্রেন, কলম্বিয়া ও মিশর। বছরের প্রথম 6 মাসে ইউরোপে আশ্রয়ের আবেদন গৃহীত হওয়ার হার নেমে দাঁড়িয়েছে 25%। গত বছরও যা ছিল 42%। এদিকে বাংলাদেশিদের মোট আবেদনের মাত্র 4% গৃহীত হয়েছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। গাজা সিটিতে চলমান আগ্রাসনের পরিধি আরও বাড়ানোর নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গেল 24 ঘন্টায় উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নারকীয়তায় প্রাণ গেছে অন্তত 52 জনের। আইডিএফের অভিযানে ধ্বংস হয়ে গেছে গাজার একটি বহুতল ভবন। হামলা ও মৃত্যুর ভয়ে প্রতিদিনই গাজা সিটি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা। শহরের উত্তরাঞ্চল থেকে স্থানীয় ফিলিস্তিনিদের দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বাস্তুচ্যুতদের জন্য একটি মানচিত্র প্রকাশ করেছে আইডিএফ, যেখানে আল মাওয়াসির তথাকথিত মানবিক অঞ্চলে পৌঁছানোর দিক নির্দেশনা দিয়েছে আইডিএফ। হামাসের হামলায় নিহত হয়েছে 4 ইসরায়েলি সেনাবাহিনী। নিহত সেনাদের নাম উডিল আহমেদ, অমিত আরওয়ে রেগেভ, গাদি কৌটাল ও মাতাল আব্রামভিটস। আইডিএফের প্রাথমিক তদন্ত অনুযায়ী সোমবার গাজা সিটির নিকটস্থ কাফর জাবালিয়া অঞ্চলে সেনাদের টার্গেট করে হামলা চালায় অন্তত 3 হামাস সদস্য। রাতভর টহলের পর সেনা আউটপোস্টে ফেরার পরপরই চালানো হয় এই অতর্কিত হামলা। এ সময় তাদের তাঁবুর কাছে অবস্থান নিয়ে ওই দলের কমান্ডারকে লক্ষ্য করে গুলি চালায় স্বাধীনতাকামী গোষ্ঠীর সদস্যরা। বিস্ফোরক ছুড়ে মারে তাঁবুটির ভেতরে, সাথে সাথেই মৃত্যু হয় এই 4 সেনার। বিবৃতিতে এই সামরিক হতাহতের খবরটি নিশ্চিত করেছে নেতানিয়াহু প্রশাসন। নিহতের পাশাপাশি হামলায় গুরুতর আহত হয়েছে আরও 1 সেনা। সিরিয়ায় পশ্চিমাঞ্চলীয় 2 প্রদেশ হোমস এবং লাতাকিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার অঞ্চলগুলোতে অবস্থিত সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হয় এই হামলা। টার্গেট করা হয় একটি বিমান ঘাঁটি, সামরিক ব্যারাক সহ বেশ কয়েকটি অস্ত্রাগার। হামলায় বেশ ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। সহিংসতা থামাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে সিরিয়া প্রশাসন। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী চলতি বছর 100-এরও বেশি দফায় সিরিয়ায় অভিযান চালিয়েছে ইসরায়েল। জেরুজালেমে গোলাগুলির ঘটনায় জড়িত সন্দেহে এক ফিলিস্তিনির বাড়িতে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার দখলকৃত পশ্চিম তীরের কাতান্না গ্রামে অভিযান চালায় ইসরায়েলি সেনাবাহিনী। এ সময় সন্দেহভাজন 2 হামলাকারীর একজনের বাড়িতে তল্লাশি চালায় তারা। পাশাপাশি পুরো এলাকা শাটডাউনের নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান। এর আগে সোমবার জেরুজালেমে একটি বাস স্টপে গুলি চালিয়ে 6 জনকে হত্যা করে 2 ফিলিস্তিনি। ইসরায়েলি পুলিশ জানিয়েছে ঘটনাস্থলে হামলাকারীদের উপর গুলি চালিয়ে হত্যা করে নেতানিয়াহুর সৈন্যরা।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে সাক্ষাৎ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কের স্টারমার। চলতি মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনায় ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া এবং বেলজিয়ামের পাশাপাশি একাত্মতা প্রকাশ করেছে ব্রিটেন, যার জেরে সোমবার ডাউনিং স্ট্রিটে সাক্ষাৎ করেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী। গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি, দখলকৃত পশ্চিম তীরে নতুন কোনো ইহুদি বসতি স্থাপন রোধে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশগুলো। ইসরায়েল থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে স্পেন। ইহুদি বিদ্বেষের অভিযোগে দুই মন্ত্রীকে ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা জারির পর এই সিদ্ধান্ত নিয়েছে মাদ্রিদ। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সাআর সোশ্যাল মিডিয়ায় স্পেন সরকারকে ইহুদি বিদ্বেষী বলে অভিহিত করেছেন। ঘোষণা করেছেন ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হবে দেশটির উপপ্রধানমন্ত্রী ইয়োলান্ডা দিয়াজ এবং যুবমন্ত্রী জিয়া রেগোকে। সোমবারে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গাজায় গণহত্যা বন্ধ করার লক্ষ্যে 9টি পদক্ষেপ ঘোষণা করেছেন। এর মধ্যে রয়েছে স্থায়ী অস্ত্র নিষেধাজ্ঞা, অধিকৃত অঞ্চল থেকে আমদানি নিষিদ্ধকরণ এবং গাজা যুদ্ধে জড়িত ব্যক্তিদের স্পেনে প্রবেশে নিষেধাজ্ঞা। এবার ফাঁস হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লেখা অশ্লীল চিঠির ছবি। নগ্ন নারীর অবয়ব সম্বলিত চিঠিটি 20 বছরের বেশি সময় আগে তৎকালীন বন্ধু এবং কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনকে লিখেছিলেন ডোনাল্ড ট্রাম্প, যা ঘিরে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে। সোমবার ট্রাম্পের লেখা চিঠিটি প্রকাশ করেন ডেমোক্র্যাট আইন প্রণেতারা। মার্কিন রাজনীতির অন্যতম আলোচিত বিষয় এখন এপস্টেইন ফাইল। কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইনের সঙ্গে একসময়কার ঘনিষ্ঠতা এখন কাল হয়ে দাঁড়িয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য। জন্মদিনের শুভেচ্ছা বার্তায় 22 বছর আগে জেফ্রি এপস্টেইনকে একটি চিঠি লেখেন ডোনাল্ড ট্রাম্প, যেটির ছবি ফাঁস করেছে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলীয় আইন প্রণেতারা। ট্রাম্পের স্বাক্ষর সহ চিঠিটিতে একটি নগ্ন নারীর অবয়ব দেখতে পাওয়া যায়। শুধু তাই নয়, দুজনের মধ্যকার কোনো এক গোপন বিষয়ের কথাও উঠে আসে চিঠিতে। জেফ্রি এপস্টেইনের 50তম জন্মদিন উপলক্ষে তৈরি করা 238 পাতার একটি বই থেকে পাওয়া যায় ট্রাম্পের লেখা চিঠিটি, যা তৈরি করেছিলেন এপস্টেইনের সাবেক প্রেমিকা গিসলিন ম্যাক্সওয়েল। বইটিতে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন সহ বহু উচ্চপদস্থ রাজনীতিবিদের লেখা শুভেচ্ছা বার্তাও রয়েছে। এর আগে ডোনাল্ড ট্রাম্পের চিঠিটির বিষয়ে বিস্ফোরক খবর প্রকাশ করেছিল মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। ক্ষোভে পত্রিকাটি এবং সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে $10 বিলিয়ন মানহানি মামলা করেন মার্কিন প্রেসিডেন্ট। একসময় খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন জেফ্রি এপস্টেইন এবং ডোনাল্ড ট্রাম্প। পরে অবশ্য সেই বন্ধুত্বে ফাটল ধরে। নারী ও শিশু পাচার সহ যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ ছিল জেফ্রি এপস্টেইনের বিরুদ্ধে। বিচার কাজ চলাকালে 2019 সালে কারাগারে আত্মহত্যা করেন তিনি। যদিও ট্রাম্প বরাবরই দাবি করে এসেছেন এপস্টেইনকে লেখা চিঠি তার নয়। অনিক রহমান, যমুনা নিউজ। ব্রিক্স গ্রুপের ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। সোমবার অনুষ্ঠিত হয়েছে ভার্চুয়াল এই সম্মেলন। রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে অনলাইনে আরও অংশগ্রহণ করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে শীর্ষ এই সম্মেলনে অনুপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে গেল সপ্তাহে সফরে চীনে যান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সাক্ষাৎ করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সহ বেশ কয়েকজন বিশ্ব নেতাদের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় বসেন তিনি। দর্শক, শেষ করছে যমুনা ডেস্কের এখনকার আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।